বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত এক অপার সৌন্দর্য জেলা সুনামগঞ্জ। পাহাড়, হাওর, নদী, শিমুল বাগান আর ঝর্ণার সমারোহে ভরা এই জেলাকে বলা হয় প্রকৃতির রঙিন ক্যানভাস। বর্ষায় টাঙ্গর হাওরে বুকে নীল জলরাশি, শীতে কুয়াশার চাদরে মোড়ানো মাঠ আর সারা বছর জুড়ে পাহাড়ি ঝর্ণার কলকল শব্দধ্বনি, সব মিলিয়ে সুনামগঞ্জ যেন ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গভূমি। গত পর্বে আমরা তুলে ধরেছিলাম একদিনে টাঙ্গর হাওর ভ্রমণের সুন্দর একটি ভ্রমণ গল্প। এই পর্বে আমরা তুলে ধরব একদিনে সুনামগঞ্জ ভ্রমণের সুন্দর একটি ভ্রমণ গল্প এবং পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এই ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য, যা দেখে আপনারা খুব সহজেই একদিনে সুনামগঞ্জ ভ্রমণের সুন্দর একটি ভ্রমণ গাইড পেয়ে যাবেন। টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ার পর্ব শেষ করে এখন আমরা চলে এসেছি এই সুনামগঞ্জের নীলাদ্রি লেকের পাশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলা, উপরে মেঘ বাড়ছে। এখন এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ার পর্ব এবং সকালের খাবার শেষ করে 1 থেকে 2 ঘন্টা বুট চলার পর আমরা চলে আসি তাহিরপুর ঘাটে। এই ঘাট থেকে মোটরসাইকেলে করে শুরু হবে আমাদের সুনামগঞ্জের সকল স্পট ঘুরে দেখার, যার জনপ্রতি ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। তাহিরপুর ঘাটে নামার পর এরকম অনেকগুলো মোটরসাইকেল পেয়ে যাবেন 4 থেকে 5টি স্পট ঘুরে দেখার জন্য। বলা বাহুল্য যে যেহেতু টুরিস্ট স্পট, তাই আগে থেকে দরদাম ঠিক করে নেওয়াই ভালো। প্রতিটা মোটরসাইকেল আমরা 250 টাকা করে ফুরিয়ে নেই, যাতে 2 জন করে বসতে পারবে। আর 250 টাকার বিনিময়ে আমাদের দেখানো হবে নীলাদ্রি লেক, বারিকা টিলা, জাদুকারা নদী, শিমুল বাগান আর রাজাই ঝর্ণা। তাহিরপুর ঘাট থেকে মোটরসাইকেলে রওনা করে আমরা প্রথমে চলে যাই বারিকা টিলা আর জাদুকারা নদীর দিকে। এই রাস্তা ধরে চলার শুরুতে পড়বে নীলাদ্রি লেক, তবে নীলাদ্রি লেক আমাদের সর্বশেষ গন্তব্য হিসেবে ধরে রেখেছি। তাহিরপুর ঘাট থেকে কিছুক্ষণ চলার পর শুরু হয় ঝুম বৃষ্টি। আমরা ততক্ষণে একটা দোকানের নিচে আশ্রয় নিই। আর এই ঝুম বৃষ্টির ভিতরেও অনেকে মেঘালয়ের পাহাড়ের মেঘ দেখার জন্য বৃষ্টির ভিতরে ছুটে যাচ্ছে। বৃষ্টি থামার পরে আমরা ছুটে যাই মেঘ দেখার জন্য। তাহিরপুরের বারিকা টিলা যাওয়ার সময় আমাদের রাস্তার মাঝে বৃষ্টি পড়ে, তাই আমরা একটা দোকানের পাশে দাঁড়াই। দোকানের পাশ থেকে পিছনের যে দৃশ্যটা দেখেন বলে বোঝানো সম্ভব না। এর ভিতরে কতগুলো ওয়াটারফলস দেখা যাচ্ছে, আর ভিতরে যে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলোর উপরে যে মেঘ দেখেন, একদম এক কথায় অসাধারণ। মেঘালয়ের পাহাড়ের বুক বেয়ে নেমে আসছে সাদা তুলোর মতো মেঘের দল। মনে হলো আকাশ যেন হাতছানি দিয়ে ডাকছে। এই মিনি সুইজারল্যান্ড দেখার পর আমরা আবারও ছুটে চলি বারিকা টিলার দিকে। নীলাদ্রি লেকের পাশ থেকে বাইকে করে 20 থেকে 25 মিনিট আসার পর আমরা পেয়ে যাই জাদুকাটা নদী, এবং জাদুকাটা নদীর উপরে রয়েছে বারিকা টিলা। এই বারিকা টিলার পিছনের সৌন্দর্য এক কথায় অসাধারণ, যেখানে মেঘেরা খেলা করে ভারতের মেঘালয় রাজ্যে, কিন্তু বাংলাদেশে বসে আমরা সেটা উপভোগ করি। সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা এলাকায় দাঁড়িয়ে আছে এই বারিকা টিলা। ছোট্ট এই পাহাড় চূড়ে দাঁড়ালে দেখা যায় ওপারে ভারতের মেঘালয়ের পাহাড়, চারপাশে সবুজের সৌন্দর্য আর বিস্তীর্ণ জলভূমি। বর্ষায় টাঙ্গর হাওরের বুক ভরে ওঠে পানিতে, ঠিক তখনই বারিকা টিলা চূড়া থেকে দেখা যায় নীল জলরাশি আর মেঘে ঢাকা মেঘালয় পাহাড়ের অপূর্ব মিলন। এখানে এসে দাঁড়ালে মনে হয় আকাশ আর মাটির সীমানা যেন মিলিয়ে গেছে একে অপরের সাথে। এই জাদুকাটা নদীর উপরে বারিকা টিলায় ঘুরতে আসলে এরকম সুন্দর একটা পাহাড়ি বাজার দেখা যাবে, যেখানে জাম্বুরা, কলা, আমরা সহ ডাব এবং অসংখ্য ফল ফলাদি পেয়ে যাবেন। এখানে কি কি পিঠা আছে আঙ্কেল দেখান দেখে একটু? পাহাড়ি পিঠা, পাহাড়ি পিঠা হয় নাকি আবার? চিতাই পিঠা? ও আচ্ছা। রাজু, এই জাদুকাটা নদীর বারিকা টিলায় ঘুরতে আসে তোমার কেমন লাগলো? জায়গাটা খুবই অসাধারণ। পৃথিবীর ভিতরে একটু জান্নাত আল্লাহ তাআলা এই জায়গাটা দিয়ে রাখছে, যে কি আর খুব মন ভরে যাবে। যত মন খারাপই থাকে এই জায়গায় সবারই মন ভালো হয়ে যাবে। এদিকে পৌঁছলে থাকে, তারপর তার মন ভালো হয়ে যাবে। সত্য কথা, এই জায়গায় আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। বারিকা টিলা ঘুরে দেখার পর এখন আমরা ছুটে চলছি তাহিরপুর শিমুল বাগানের দিকে। আর শিমুল বাগানে যাওয়ার পথে পড়বে জাদুকারা নদীর অপরূপ সৌন্দর্য। বারিকা টিলা থেকে ছুটে চলার পর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি জাদুকারা নদীর ঘাটে।
শিমুল বাগানে যেতে এখন একটু ভোগান্তি হলেও এই ব্রিজ চালু হওয়ার পর আর কিছুদিনের মধ্যেই সরাসরি এই ব্রিজ দিয়ে শিমুল বাগানে পৌঁছানো যাবে। শিমুল বাগানে যাওয়ার জন্য এখন আমরা চলে এসেছি এই জাদুগাড়া নদীর তীরে। এই জাদুগাড়া নদীর ওপারে কিন্তু শিমুল বাগান, তাই এখান থেকে এই শিমুল বাগানে যেতে হলে এখান থেকে জনপ্রতি আসা যাওয়া 50 টাকা নৌকা ভাড়া দিতে হবে এবং শিমুল বাগানের গেটে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে সেই শিমুল বাগানে প্রবেশ করতে হবে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শিমুল বাগানের ঘাট থেকে একটা নৌকা আসে, তাই সকলেই তাড়াতাড়ি করে চড়ে বসে সেই নৌকায়। জাদুকাটা নদীর নীল জলে নৌকা ভাসে এগোচ্ছি শিমুল বাগানের দিকে। এই নদীর এক পাশে তাহেরপুর শিমুল বাগান, আরেক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়। মেঘের চাদরে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড়ের দৃশ্যটা থেকে মনে হচ্ছে স্বপ্নের মতো। জাদুকাটা নদীর ওপার থেকে আমরা এপারে 50 টাকার বিনিময়ে চলে আসলাম এই শিমুল বাগানের ঘাটে। এখন আমরা শিমুল বাগানের উপরে যাব। শিমুল বাগানে কেটে এসে জনপ্রতি 50 টাকা টিকিট সংগ্রহ করে আমরা চলে যাই এই শিমুল বাগানের ভেতরে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহেরপুরে প্রায় 100 বিঘা জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে এই শিমুল বাগান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহেরপুরের এই শিমুল বাগান বেশ জনপ্রিয়। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও প্রায় সারা বছরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই শিমুল বাগান। 2002 সালে শখের বয়সে ইউপি সদস্য জয়নুল আবেদিন তার নিজস্ব 2400 শতক জমিতে শিমুল গাছ রোপণ করেন। এক সময় শখের বয়সে করলেও বর্তমানে এটি পর্যটকদের ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তাহেরপুরের এই শিমুল বাগান ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি জাদুকাটা নদীর দিকে। জাদুকাটা নদী পার হয়ে আমরা চলে যাব আমাদের পরের গন্তব্য ঝর্ণার দিকে। তো এসব কিছু দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। শিমুল বাগান দেখার পর নদী পার হয়ে মোটরসাইকেলে করে আমরা চলে যাচ্ছি রাজাই ঝর্ণার দিকে। যারা তাহেরপুরে ঘুরতে এসে লাকমাছড়ায় ঝর্ণায় ঘুরতে যাবেন, বিজিবি কিন্তু তাদের ঢুকতে দেবে না, তাই দূর থেকে চলে আসার চেয়ে রাজাই ঝর্ণায় যাওয়াই ভালো। তাহেরপুর শিমুল বাগান ঘোরার পর এবার আমরা চলে আসছি রাজাই ঝর্ণার কাছে। এখন আপনাদের দেখাবো এই রাজাই ঝর্ণার সৌন্দর্য, তো আমাদের সঙ্গেই থাকবেন। রাজাই ঝর্ণা তাহেরপুর সীমান্তে ভারতের খাসিয়া পাহাড়ের কালো পাহাড় থেকে এই ঝর্ণার উৎপত্তি। রাজাই আর চাঁদপুর গ্রামের মধ্যবর্তী সীমান্ত ঘেঁষা এই ঝর্ণাটি বর্ষায় তার রূপ উন্মোচন করে। বিশাল বিশাল পাথরে ফাঁক বেয়ে নেমে আসা এই প্রাকৃতিক ঝর্ণাটি তখন অন্যরকম হয়ে ওঠে। তাহেরপুরের রাজাই ঝর্ণা ঘোরার পর এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। অলমোস্ট আমরা কিন্তু 3টা স্পট ঘুরে ফেলেছি। আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে সেই নীলাদ্রি লেক। এখন আমরা যাব নীলাদ্রি লেকের দিকে। রাজাই ঝর্ণা ঘোরার পর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি নীলাদ্রি লেকের দিকে। তাহেরপুরের এই রাজাই ঝর্ণা ঘোরার পর এখন আমরা চলে এসেছি এই নীলাদ্রি লেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক, আর উপরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের সীমানা। তো এখন আপনাদের দেখাবো এই নীলাদ্রি লেকের সৌন্দর্য। পাহাড় আর মেঘের মাঝখানে লুকিয়ে থাকা স্বর্গের মতো এক হ্রদ, নাম তার নীলাদ্রি লেক। স্বচ্ছ নীল জলে পাহাড়ের ছায়া যেন আয়নার মতো ভেসে আছে। দূরে মেঘালয়ের পাহাড় মেঘের চাদর গায়ে দিয়ে মায়াবী রূপে দাঁড়িয়ে আছে। লেকের চারপাশের প্রকৃতির নিসর্গ যেন এক আনন্দ সুন্দর ছবি এঁকেছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী টেকের কাটের চুনাপাথর প্রকল্পের পরিত্যক্ত এই কোয়ারিটি থেকে 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখান থেকে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসাম বাংলা সিমেন্ট কারখানাতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা এবং ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্পটি। যারা সুনামগঞ্জে ঘুরতে আসে তাদের প্রথম পছন্দে থাকে এই নীলাদ্রি লেক।
নীলাদ্রি লেক দেখে আমরা সকলে চলে আসি আমাদের বোটের কাছে। ততক্ষণে আমাদের রান্না শেষ হয়ে দুপুরের খাবারের জন্য আমরা সকলে রেডি হয়ে যাই। এদিকে বুট ছেড়ে দেই মধ্যনগর ঘাটে পৌঁছানোর জন্য, আর এদিকে আমরা দুপুরে খাবার খাই। পুরো ভ্রমণটি আমাদের সম্পন্ন করতে জনপ্রতি 2350 টাকা করে পড়েছে। আপনাদের সহযোগিতা স্বার্থে এই বুটের নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন। আর এই পুরো ভ্রমণ পর্বটি আমার ভিডিওর প্রথম পর্বে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি পুরো ভ্রমণ পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে, তাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।